মাত্র 1 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী গোষ্ঠী পিছু হতে বাধ্য হলো। দর্শক, নতুন বাংলাদেশের অবিস্মরণীয় মুখ, স্মার্ট মুখ। বাংলাদেশকে এখন ভারত ভয় পাওয়া শুরু করেছে। বাংলাদেশ নিয়ে যা ইচ্ছা তা বলবে, এই যুগ শেষ হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে কিছু একটা বলতে হিসাব নিকাশ করে বলতে হয়। দাদা বাবুদের সুর আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে পরিমাণ তেল মারতেছে ভারত সফরে যাওয়ার জন্য, তাকিয়ে দেখেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চাই ভারত। তারা বুঝতে গেছে যে আগের খেলা খেললে এখন আর হবে না। বাংলাদেশের জনগণ সে আগের খেলা আর মেনে নেবে না। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আর এতেই যেন নড়ে চড়ে বসেছে ভারত। বিষয়টি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। চীন বলে দিল এইখানে কিন্তু তোমার বাংলাদেশ লাগবে এই জোটের ভিতরে, কারণ আমরা বাংলাদেশের উপরে অন্য কারো একচ্ছত্র খবরদারি এটা হতে দিব না। এই খবর জানার সাথে সাথে কিন্তু ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ওদিকে পাকিস্তান এবং চীনের তো আগেই একটা চুক্তি আছে। 17 আগস্ট ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর, তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। ঘটনা সত্য, বাংলাদেশ আগে জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারত যাচ্ছেন না তারেক রহমান। তারেক রহমানের জন্য কি দিল্লিতে সব আয়োজন চূড়ান্ত হয়ে গিয়েছে? আর যদি সেগুলো হয়েই থাকে, তাহলে হঠাৎ সব আয়োজন থমকে গেল কেন? ঢাকা কি শেষ মুহূর্তে সত্যি বেঁকে বসলো, নাকি শেখ হাসিনাকে নিয়ে এমন কোন নতুন কঠিন শর্ত এলো যেখানে আর এক পাও এগোতে পারলো না নয়াদিল্লি? আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা ইতিমধ্যেই জানেন যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব মিলে মক্কা চুক্তি করেছে। এবার সেই মক্কা চুক্তিতেই বাংলাদেশ স্বাক্ষর করতে যাচ্ছে। আর এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুর বুকে আকস্মিকভাবে আঁকা হচ্ছে এক নতুন ভূরাজনৈতিক দাবা ছক, মক্কা প্রতিরক্ষা জোট। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই বহুল আলোচিত সম্ভাব্য ট্রাইল্যাটারাল সামরিক ও অর্থনৈতিক অক্ষকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে এখন তুমুল শোরগোল। আর এই ঐতিহাসিক ও স্পর্শকাতর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান এই কৌশলগত রাষ্ট্র কি যুক্ত হতে যাচ্ছে এই নতুন মক্কা প্রতিরক্ষা জোটে? চারদিকের গুঞ্জন আর তীব্র জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন পরিকাঠামোর পর সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই মেগা প্রতিরক্ষা ও অর্থনৈতিক জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে। তবে এটি সেফ কোনো আবেগী সিদ্ধান্ত নয়, কোনো চূড়ান্ত চুক্তি বা সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও স্বনামধন্য বিশ্বনেতা মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাই ভোল্টেজ রিয়াদ সফরের পর। বাংলাদেশ সরকারের বার্তা অত্যন্ত সুনির্দিষ্ট এবং কঠোর। সিদ্ধান্ত যাই নেওয়া হোক না কেন, টেবিলের সবার উপরে থাকবে একটি একক নীতি, বাংলাদেশ ফার্স্ট। জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং অর্থনৈতিক স্বার্থ শতভাগ সুরক্ষিত রেখেই এই ঐতিহাসিক পদক্ষেপে পা বাড়াবে ঢাকা। কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতির ময়দানে বাংলাদেশ এক বিরল ভৌগোলিক চ্যালেঞ্জের মুখোমুখি। বাস্তবতা হলো, আমরা এমন এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার সীমান্ত পরিবেষ্টিত করে আশেপাশে কোনো বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্র নেই। ভৌগোলিকভাবে বাংলাদেশ 3 দিক দিয়ে বিশাল প্রতিবেশী ভারতের সাথে যুক্ত, যা আমাদের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে এক অসামান্য কৌশলগত হিসাব নিকাশ তৈরি করেছে। এই বিশেষ ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বস্ত আন্তর্জাতিক অক্ষের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন বৈচিত্র্য আনা কতটা জরুরি তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে দুটি বিপরীতমুখী অবস্থান জোরালোভাবে উঠে এসেছে। প্রথমত, মক্কা প্রতিরক্ষা জোটের মতো একটি শক্তিশালী ত্রিপক্ষীয় অক্ষের সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশকে বৈশ্বিক দরবারে সামরিক প্রোটেকশন, আধুনিক অস্ত্র সরঞ্জাম ব্যবহারের সুবিধা এবং বহুপক্ষীয় কূটনৈতিক শক্তি যোগাবে। এটি দেশের সার্বিক সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষায় নতুন ভারসাম্য আনতে ঐতিহাসিকভাবে ভূমিকা রাখতে পারে। অন্য বিশ্লেষকদের মতে প্রতিবেশী শক্তির সাথে ভারসাম্য বজায় রেখে এই ধরনের আন্তর্জাতিক প্রতিরক্ষা জোটে কৌশল
কৌশলগতভাবে সামিল হওয়া বাংলাদেশের সামরিক প্রতিরক্ষাকে আরও সুরক্ষিত করবে এবং মধ্যপ্রাচ্যের তেল ও শ্রমবাজারের অর্থনীতির চাকা বহুগুণ শক্তিশালী করবে। এদিকে মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের ইতিবাচক বার্তা যেন হঠাৎ করেই পুরো আঞ্চলিক রাজনীতিতে এক নতুন ভূকম্পন তৈরি করেছে। বিশেষ করে নয়াদিল্লির ক্ষমতার অলিন্দে এখন কাজ করছে তীব্র উৎকণ্ঠা। বাংলাদেশের মক্কা জোটে যোগ দেওয়ার এই নতুন উদ্যোগ নিয়ে নয়াদিল্লি আর মোদির আসল উদ্বেগ কোথায়? কেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বারবার বিবৃতি দিচ্ছে? আর এর পেছনে কোন সুদূরপ্রসারী কৌশলগত খেলা কাজ করছে? ভারতের আপত্তির মূল জায়গাটি কেবল একটি চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। নয়াদিল্লি খুব ভালো করেই জানে, বাংলাদেশ যদি মক্কা জোটে যোগ দেয় তবে দক্ষিণ এশিয়ার দশকের পর দশক ধরে চলা নিরাপত্তা ভারসাম্য মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে। ভারতের মূল উদ্বেগ হলো এই জোটের মাধ্যমে বাংলাদেশের মাটিতে পাকিস্তান ও তুরস্কের মতো শক্তিশালী সামরিক শক্তির প্রভাব কয়েক গুণ বৃদ্ধি পাবে। ভারত মহাসাগর ও কৌশলগত বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নতুন এক নিরাপত্তা বলয়, যা নয়াদিল্লির একচ্ছত্র আঞ্চলিক কর্তৃত্বের জন্য এক বিরাট বড় বার্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আগ্রহ ভারত অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, এই চুক্তি এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিবর্তন কিভাবে ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে তা দিল্লি নিয়মিত পর্যালোচনা করছে গুরুত্বের সাথে। ভারত সরকারের এই সতর্ক প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় যে বিষয়টিকে সাধারণ কোনো কূটনৈতিক ঘটনা হিসেবে দেখছে না নয়াদিল্লি। ভারতের সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি দিল্লির উপর একক নির্ভরতা থেকে বের হয়ে এক স্বাধীন ও বহুমাত্রিক শক্তিতে পরিণত হবে। ফলে ভারত এখন কূটনৈতিকভাবে জোর তৎপরতা চালাচ্ছে। নানা হিসাব নিকাশের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে ঢাকার কাছে, যাতে এই জোটে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরে আসে। আর এজন্যই তারেক রহমানকে বারবার দাওয়াত দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে কূটনৈতিক টেবিলের এই আলোচনার আড়ালেই কি শুরু হয়ে গেছে অন্য কোনো অন্ধকার খেলা? ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে এলো এক বিস্ফোরক খবর। ভারতের বিহার থেকে বাংলাদেশে পাচারের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ আধুনিক অস্ত্র এবং গোলাবারুদ। উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে 10টি পিস্তল, একাধিক 9mm ও 7mm পিস্তল, 7টি খালি ম্যাগাজিন এবং 210 রাউন্ড তাজা গুলি। এই বিশাল অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্লেষকদের মতে, যখনই বাংলাদেশ কূটনৈতিক ও সামরিকভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে, তখনই এক শ্রেণীর আঞ্চলিক শক্তি দেশের ভেতরে নৈরাজ্য ও অস্থিরতা তৈরির পায়তারা কষে। ঠিক যেমন 2004 সালে সারা দেশে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। সীমান্তে অস্ত্রের এই ভয়াবহ উপস্থিতি হয়তো সেই একই ষড়যন্ত্রের একটি ছোট্ট ইঙ্গিত মাত্র। একদিকে ভারত প্রকাশ্যে সরাসরি কোনো সংঘাতের বার্তা না দিয়ে পরিস্থিতির উপর নজর রাখছে, অন্যদিকে সৌদি আরব এবং তুরস্ক বারবার স্পষ্ট করেছে যে মক্কা প্রতিরক্ষা জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, এটি সম্পূর্ণ একটি আত্মরক্ষামূলক এবং কৌশলগত অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা কাঠামো। বাংলাদেশের জন্য এটি একদিকে যেমন সামরিক প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল নতুন সুযোগ এনে দিচ্ছে, অন্যদিকে কৌশলগত বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার এক বিশাল চ্যালেঞ্জ তৈরি করছে। মক্কা জোটে বাংলাদেশের এই স্বাধীন যাত্রা এবং এর বিপরীতে আঞ্চলিক চক্রান্ত সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্র এখন কোন দিকে মোড় নেবে সেটাই দেখার বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রিয়াদ সফর কেবল একটি সাধারণ দ্বিপক্ষীয় সফর নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী কয়েক দশকের ভূরাজনৈতিক ভবিষ্যতের এক চূড়ান্ত দিক নির্ণায়ক মুহূর্ত। রিয়াদের রাজপ্রাসাদে মোস্তফা কামাল আতাতুর্কের দেশ তুরস্ক, পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের অভিভাবক সৌদি আরবের যৌথ টেবিলের মধ্যমণি হিসেবে বাংলাদেশ কিভাবে নিজেদের স্থান নিশ্চিত করবে তা নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের নিরাপত্তা মানচিত্র। আমাদের ভৌগোলিক বাস্তবতা, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের এই ইতিবাচক অবস্থান এবং সম্ভাব্য যোগদানকে আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর প্রকাশিত হয়েছে। এই যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখে আসছি, ইন্ডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশে সফর করানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, পাগলপাড়া হয়ে গেছে। কি কারণে এরকম হয়েছে? এই পিছনের কারণ বেরিয়ে এসেছে। এই খবরটা এতদিন অজানাই রয়ে গিয়েছিল, সেই বিষয়টি আপনাদের সাথে আজ একটু শেয়ার করি চলেন। মূলত এই সকল জল্পনা কল্পনার পিছনে একটি বিষয় কাজ করেছে, মক্কা জোট। মক্কা জোট বুঝতে পেরেছেন তো? মক্কা জোট মানে আপনারা জানেন যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক, এই 3টি দেশ মিলে একটি সামরিক চুক্তি হয়েছে। চুক্তিটা হয়েছে সৌদি আরবের মক্কাতে বসে, যার কারণে এই চুক্তিটির নাম দেওয়া হয়েছে মক্কা জোট। এখানে চুক্তির মূল কথা হচ্ছে, এই 3টি দেশের কোনো একটি দেশ যদি অন্য একটি দেশ দ্বারা আক্রান্ত হয়, বহির্শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে ধরে নিতে হবে যে আমি নিজেও আক্রান্ত হয়েছি, জোটভুক্ত এই 3টি দেশ। এটা তো খুবই ভালো কথা। তাহলে ভারতের এখানে মাথা ব্যথা কেন? হ্যাঁ,
ভারতের মাথা ব্যথার কারণ আছে। মূলত এই জোটটা গঠনের অন্যতম নেপথ্য কারিগর চীন। চীন কেন এই জোটটা গঠন করে দিলেন সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। চীন দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে মনে মনে একটা টক্কর দিচ্ছিল, এবং এটা মূলত 2009, 10, 11 এই সাল থেকে শুরু হয়েছে, এই সময় থেকে। এখন চীন টক্কর দিতে গিয়ে দেখলো যে আমি আমেরিকার সাথে পেরে উঠবো না কয়েকটা বিষয়ে। নাম্বার 1 হচ্ছে তার সামরিক শক্তি আমেরিকার সমকক্ষ তখনও সে অর্জন করতে পারে নাই। ওই সময়ে আমেরিকার বিমানবাহী রণতরী ছিল 19টা, আর চীনের হাতে তখন একটি মাত্র রণতরী, তাও সেটা লক্কর ঝক্কর ভাঙাচোরা। এরপরে তার অর্থনৈতিক দিকটা পরিমাপ করতে গিয়ে দেখলো যে তার অর্থনীতিও আমেরিকা থেকে ভঙ্গুর, সে খুব বেশি পেরে উঠবে না। ওই সময় আমেরিকা অর্থনৈতিকভাবে আবার ফ্রান্স, ইটালি, রাশিয়া এই দেশগুলোকে টক্কর দেওয়ার জন্য, ওই দেশগুলো তখন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে ছিল। আমরা জানি ওই সময় আমরা শুধু মোবাইল ফোন কিনতাম, হাঙ্গেরির মোবাইল ফোন। ফ্রান্স ওই সময় অনেক এগিয়ে গিয়েছিল। সে তখন চিন্তা করলো এদের সাথে টক্কর দিতে হলে আমার তাহলে কার দরকার। চীন তখন আমেরিকার কাছ থেকে বিভিন্ন প্রযুক্তি কিনে, টেকনোলজিক্যাল যে সমস্ত প্রযুক্তি আছে এগুলো কিনে সে কিন্তু প্রযুক্তির দিক থেকে এগিয়ে গেল। প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাওয়ার পরেই চীন কিন্তু মূলত এই 15-16 সালের দিক থেকে ধাপ করে অর্থনীতি তার উঠে গেল। এরপরে যখন এই সক্ষমতা সে পুরোপুরি অর্জন করে ফেললো, তখন চিন্তা করলো তাহলে আমেরিকার সাথে এখন আমার টক্কর দেওয়ার সময় এসেছে। তাহলে আমার কাকে কাকে দরকার সে সব করলো, দেখলো যে আমেরিকা কার সাথে তার সম্পর্ক খারাপ, কার সাথে তার সম্পর্ক ভালো, সেই দেশগুলো তার লাগবে। এটা খুঁজতে গিয়ে দেখা গেল মধ্যপ্রাচ্য পুরা আমেরিকার কবজায়, একেবারে আমেরিকার পেটের ভিতরে মধ্যপ্রাচ্য ঢুকে গেছে। চীন এবার এখানে একটু ছুরি ফেললো, তাহলে এই জায়গাটায় আমার কাজ করতে হবে। ইরাকের সাথে ইরানের যুদ্ধের পরে ইরান যখন ওইখানে জয়লাভ করলো ইরাকের সাথে, তখন চীন চিন্তা করলো হ্যাঁ একে দরকার। আমেরিকার নজর গেল এবার ইরানের দিকে, যে এটা তো মধ্যপ্রাচ্যের একটা শক্তি হয়ে উঠছে, তাহলে একে তো থামাতে হবে। তখন যে বিভিন্ন সুতা খোঁজা শুরু করলো ওকে ধরার জন্য। এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, আজ ধরি কাল ধরি 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 করতে করতে কিন্তু এই যে 2026 সালে এসে কিন্তু সরাসরি হামলা করে বসলো, ধরেই বসলো। কিন্তু ততক্ষণে তো জল অনেক দূর গড়িয়ে গেছে, ইরান অনেক শক্তি অর্জন করে ফেলেছে। তাহলে চীন তখন চিন্তা করলো যে ইরান যেহেতু এখানে উঠেই গেছে, এইটাকে আমার দরকার। চীন ইরানের সাথে একটা চুক্তি করে ফেললো, এমন একটা চুক্তি, সামরিক চুক্তি, তোমার উপরে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে ধরে নেবো এটা আমি আক্রান্ত হয়েছি, আর আমার উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে তুমি ধরে নেবা যে এটা তুমি আক্রান্ত হয়েছো। তাহলে আসো আমরা এমন একটা চুক্তি করি, সামরিক চুক্তি, যেটা আমাদের পারস্পরিক এই নিরাপত্তাজনিত ব্যাপারগুলো দেখবে। তখন রাশিয়াও এসে এর সাথে যোগ দিল, বিভিন্ন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করা শুরু করলো। আর ইরান হচ্ছে ওই ধরনের একটি চালাক চাকর। মালিক বললো যে চা বানিয়ে আনো, চাকর বললো যে স্যার আমি তো চা বানাতে জানি না। তখন বললো যে আরে গাধা তুমি চা বানাতে জানো না, এসো যে এইভাবে বানাতে হয়। তখন ওই চাকর দেখে নিল মালিকের কাছ থেকে কিভাবে চা বানাতে হয়। এইবার এইটাকে সে বিভিন্ন ভাবে রেক্টিফাই করা শুরু করলো, যে স্যার সাথে আর কি কি লাগে। হঠাৎ করে একদিন চায়ের সাথে সিঙ্গারাও এনে দিল, যে স্যার খান। তো এটা তুমি কোথায় শিখলে? বললো যে আপনি চা বানাইছেন, এইভাবে আমি বিভিন্ন জিনিস গবেষণা করে বানিয়ে ফেলেছি। তো ইরান হচ্ছে এরকম, চীনের কাছ থেকে বিভিন্ন প্রযুক্তি নিয়েছে, প্রযুক্তি নিয়ে ওইগুলোকে গবেষণা করে করে ওটা থেকে আলাদা ধরনের আরেকটি সামরিক অস্ত্র বানিয়ে ফেলেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ড্রোন গুলো ছুড়েছে, ওই ড্রোন গুলো নিয়েছে, কালেক্ট করেছে, ওর ধ্বংসাবশেষ গুলো নিয়ে চিন্তা ভাবনা করেছে যে আসলে কি আছে এখানে, এর ভিতরে কি কি প্রযুক্তি তারা ব্যবহার করেছে, কি করে এইটা উড়িয়ে এইভাবে আসলো, সবকিছু বিচার বিশ্লেষণ করে সে ওর থেকে উন্নত মানের ড্রোন বানিয়ে ফেলেছে। এরকম চালাক চাকর। তাহলে এখানে সে ইরানকে পেয়ে গেল আমেরিকার সাথে টক্কর দেবার জন্য। তাহলে তার একটা হাত হয়ে গেল, একটা শক্তি তার তৈরি হয়ে গেল। এরপরে সে চিন্তা করলো মধ্যপ্রাচ্যে তো এখনো আমেরিকার ক্ষমতা অক্ষত রয়েছে, কি করা যায়? তখন সে দীর্ঘদিন ধরে পাকিস্তানকে বলা শুরু করলো যে আমেরিকা তো তোমার উপরে যে কোনো মুহূর্তে বিলা হয়ে যেতে পারে, তাহলে তোমার এমন সক্ষমতা অর্জন করতে হবে যে ওইটা থেকে তোমাকে অন্য তোমার মুসলিম কেউ যাতে তোমাকে রক্ষা করতে আসে। তাহলে কাকে কাকে নেওয়া যায়? চীন এখানে বুদ্ধি দিয়ে দিল যে এমন কিছু দেশকে লাগবে যারা মুসলিম বাট এন্টি আমেরিকান। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।